লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিনহো লো র্যাঙ্কের হান্টারদের লাইফ যে কত কঠিন এই জিনিসটা দেখানোর জন্য হানকে একটা সি র্যাঙ্কের ডানজনে নিয়ে আসে, কিন্তু সেই ডানজনের ভেতর প্রবেশ করতেই সেটা একটা রেড গেটে কনভার্ট হয়ে যায়। আর সেই ডানজনের ভেতর জিনহো তার শ্যাডো সোলজার্স আর ইগ্রিসের সাহায্যে সেখানের যত আইস বিয়ার আছে তাদের সবাইকে হারিয়ে দেয়, ইনক্লুডিং তাদের বসকেও হারিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা সেই ফরেস্টের ভেতর আইস বেয়ারদের ডেড বডিজ দেখতে পাই, আর এই সবগুলোকেই জিনহো তার শ্যাডো সোলজারদের সাহায্যে মেরেছে। তখনই জিনহো সেখানে অ্যারাইজ বলে, আর তার এটা বলতেই সেখানের যতগুলো আইস বেয়ার আছে ইনক্লুডিং তাদের বসও সেখানে জিনহোর শ্যাডো সোলজারে কনভার্ট হয়ে যায়। তখনই সিন এই গেটের বাইরে শিফট হয়। আমরা আগের এপিসোডেই দেখেছিলাম জিনহোকে মারার জন্য ডংসুকে এখানে চলে এসেছিল, আর এখানে সে জিনহুর জন্য পুরো 3 দিন অপেক্ষা করেছে, কারণ আমরা এটা আগের এপিসোডেই জেনেছিলাম যে ভেতরের 1 ঘন্টা বাহিরের 1 দিনের সমান, আর ভেতরে 3 ঘন্টা হয়েছে। এর মানে রিয়েল ওয়ার্ল্ডে পুরো 3 দিন হয়ে গেছে। এরই জন্য ডংসুক সেখানে অনেক বেশি বোর হয়ে যায় আর বলে, আমার মনে হয় আমি এখানে শুধুই আমার সময় নষ্ট করছি, কারণ আমি এটা নিশ্চিত যে সে এই ডানজনের ভেতরই শেষ হয়ে গেছে। তাই আমার মনে হয় না এখানে থেকে আর আমার কোনো ফায়দা হবে। সত্যি আমি এখানে কত দূর থেকে এসেছিলাম, পুরো সময়টাই বৃথা চলে গেল। কিন্তু 1 মিনিট, সং জিনহো তো হোয়াইট টাইগার গিল্ডের কোনো মেম্বার না, তাহলে সে এই রেডের মধ্যে কি করে পার্টিসিপেট করেছে? এটা শুনে আহান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে বলে সে আমাদের টিমের সাথেই সি র্যাঙ্কের একটা গেটে ট্রেনিং করার জন্য যেতে চেয়েছিল, এরই জন্য আমি তাকে এই রেডে অ্যালাউ করেছি, কারণ সে আমার অনেক ভালো এক ফ্রেন্ড। এইসব শুনে ডংসুক বলে, ও এই কথা। এটা বলে সে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সে আহানের গলা চেপে তাকে উপরে উঠিয়ে ফেলেছে আর বলে, তোমার কি মনে হয়েছিল? আমি এটাই বলবো, আমি জানি যে তুমি নতুন কিছু ট্রাই করতে অনেক ভালোবাসো। তখনই আমরা দেখতে পাই সেখানে বেক ডংসুকের হাত ধরে ফেলেছে, আর এরই সাথে সে বলে তাকে ছেড়ে দাও। তখনই আমরা দেখতে পারি সেখানে বেক পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেছে, সেখানে তার চুল পুরোপুরি সাদা হয়ে গেছে, আর এরই সাথে তার বডি থেকে অনেক টেরিফাইং অরা রিলিজ হচ্ছে। এটা দেখে ডংসুক বলে, কি তুমি আমাকে বাধা দেবে যে এই ছোট শহরের একটা ছোট গিল্ডের মাস্টার? এটা বলে সেও সেখানে তার অরা রিলিজ করতে শুরু করে, আর এরই সাথে সেখানে তারা একে অপরের সাথে লড়াই করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। এইসব দেখে আহান ভাবছিল কি দুটো এস র্যাঙ্কের মনস্টার এখানে ফাইট করবে। তখনই সেখানে তারা তাদের পাওয়ার গেদার করে একে অপরের উপর অ্যাটাক করে দেয়। তখনই সিন আবার সেই ডানজনের ভেতর চলে আসে, যেখানে আমরা সেই ফরেস্টের ভেতর কিমচুলকে একা দেখতে পাই, কারণ আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম কিমচুলের যতগুলো সাথী ছিল তারা সবাই সেই মনস্টারদের হাতেই শেষ হয়ে গেছে, যা দেখে কিমচুল সেখান থেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। আর এখানে সে কিছু দূর এগোতেই সেই আইস বেয়ারদের ডেড বডি দেখতে পায়। এটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে, তাই তো বলি কেন এত সময় পর্যন্ত আমি এই ফরেস্টের ভেতর কোনো আইস বেয়ারই দেখতে পাইনি। এর মানে কি এই আইস বেয়ারদেরকে সেই ই র্যাঙ্কার মেরেছে? না, এটা হতেই পারে না, নিশ্চয়ই এই কাজ সেই হোয়াইট ডিমনগুলো করেছে। এইসব বলেই সে সেখান থেকে ভয়ে আবার পালিয়ে যায়। তখনই আবার সিন এই রেড গেটের বাইরে চলে আসে, যেখানে আমরা দেখতে পারি তাদের দুজনের পাঞ্চ সেখানে কিঞ্জুল ব্লক করে ফেলেছে। এই জিনিসটা দেখে তারাও সেখানে একটু শক হয়ে যায়। তখনই কিঞ্জুল বলে, এটা শক করার মতো কোনো বিষয় না, কারণ যদি তোমরা এখানে তোমাদের পাঞ্চের পাওয়ার হোল্ড ব্যাক না করতে তাহলে এখন এখানে আমার দুটো হাতই ভেঙে যেত। আমি জানি না তুমি কার উপর সন্দেহ করছো, কিন্তু 2 মাস আগেই আমি মিস্টার সং জিনহুর পাওয়ার লেভেল চেক করেছিলাম, আর সেই সময় তার র্যাঙ্ক শুধু ই র্যাঙ্কে ছিল। তাই আমার মনে হয় না সে তোমার ভাইকে মেরেছে, নিশ্চয়ই সেই ডানজনের মাস্টাররাই তোমার ভাইকে মেরেছে। এইসব শুনে ডংসুক বলে, তাহলে এরকমটাও তো হতে পারে যে মিস্টার ইউই আমার ভাইকে মেরেছে। এটা শুনে জিনচুল বলে, তাহলে বলো তুমি কেন সং জিনহুর পেছনে পড়ে আছো? তখন ডংসুক বলে, এটা তো একেবারে সাধারণ একটা বিষয়, এটা তো শুধুই একটা বাহানা যাতে করে আমি তাকে মারতে পারবো। আর কিছুক্ষণ পর সেখানে ডংসুক অনেক বেশি বোর হয়ে যায়, যার জন্য সে সেখান থেকে চলে যায়। তখনই সিন আবার সেই ডানজনের ভেতর চলে আসে, যেখানে আমরা দেখতে পারি সেখানে জিনহুর টিম মেম্বাররা পার্টি করছে, আর এই জিনিসটাই কিঞ্জুল দেখে ফেলে। আর এর সাথে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, কি
এই উইক পার্সনরা এখনো কি করে জীবিত আছে? তাদের কাছে এখানে খাবার, পানি এবং আগুন সবকিছুই আছে। এগুলো তারা কোথা থেকে পেয়েছে? এইসব দেখে সে সেখানে অনেক বেশি রেগে বলতে শুরু করে, সেই ট্রেটারকে যে এই সব কিছু লুকিয়ে রেখেছিল। আমার টিম মেম্বাররা কিছু খাবার, পানি এবং কিছু ওয়েপেনের অভাবে অনেক বেশি স্ট্রাগল করেছে, আর সবশেষে তারা সেই মনস্টারদের হাতে সেখানেই মরে গেছে। তাই বলো, এই সব কিছু কে লুকিয়ে রেখেছিল? আমি 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা আমাকে এটা না বলো যে এই সব কিছু কে লুকিয়ে রেখেছিল, তাহলে আমি এখানে তোমাদের সবাইকে শেষ করে দেব। তখনই তার নজর পার্ক হেজিনের উপর পড়ে, কারণ সেই এ র্যাঙ্কের গ্রুপ ছেড়ে এই ই র্যাঙ্কের গ্রুপে এসেছিল। নিশ্চয়ই সে এটা জানতো যে এই সব কিছু তাদের কাছে আছে। এইসব ভাবতে ভাবতেই সে যখন তাদের উপর অ্যাটাক করার জন্য তাদের কাছে চলে আসে, তখনই সেখানে জিনহো চলে আসে, আর সে তাকে এক লাথি মেরে সেখান থেকে অনেক দূরে ফেলে দেয়। ইউ ইডিয়েট, তুমি নিজেই তোমার টিম মেম্বারদের মৃত্যুর জন্য দায়ী। আর এখানে তো তুমি শুধু একা আসোনি, তুমি নিজের সাথে অনেকগুলো প্রবলেমকেও নিয়ে এসেছো। তাই এখন আর নিজেদেরকে হাইড করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে তোমাদের স্ট্রং প্রেজেন্স খুব ভালোভাবেই ফিল করতে পারছি। তার এতটুকু বলতেই সেখানে অনেকগুলো আইস এলফ অ্যাপিয়ার হয়ে যায়। সেখানে তাদেরকে দেখে জিনহো ছাড়া বাকি সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে আইস এলফদের লিডার বলে, সত্যি এই ট্র্যাশের মধ্যেও একটা কাজের জিনিস আছে। আর এখানে সেই এলফগুলো তাদের নিজস্ব ভাষায় কথা বলছে, আর এখানে তাদের এই ভাষা জিনহো খুব সহজেই বুঝতে পারছিল। কিন্তু তার প্রথমে এই জিনিসটা রিয়েলাইজ হয় না। তার সিস্টেম তাকে নোটিফাই করে যে এখানে আপনার কাছে এই মনস্টারদের ভাষা বোঝার অ্যাবিলিটি আছে। এই জিনিসটা দেখে আইস এলফদের বস বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং যে তুমি এখানে আমাদের ভাষাও বুঝতে পারছো। প্রথমে তো জিনহো এইসব শুনে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কিন্তু তার রিয়েলাইজ হয় যে সিস্টেমের জন্যই সে এখানে তাদের ভাষা বুঝতে পারছে। তখনই সেই বস বলে, আমাদের এক মেম্বার যখন হিউম্যানদেরকে মারার জন্য গিয়েছিল, তখন সে সেখানে তোমাকে দেখেছিল। তোমাকে দেখার সাথে সাথেই তার ভেতর ফাইটের জন্য ইন্টারেস্ট জেগে উঠেছে, তাই সে এখানে তোমার সাথে একটা কম্পিটিশন করতে চায়। তার এতটুকু বলতেই জিনহো সেই এলফের উপর অ্যাটাক করে তার গলা তার বডি থেকে আলাদা করে ফেলে, আর বলে, যেহেতু এখন আর এই পার্সনই বেঁচে নেই, তাহলে এখানে আর আমাদের কোনো কম্পিটিশনের কোনো দরকার নেই। এটা বলেই সে সেখানে সেই বসের উপরই অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি এলফদের বস সেখানে খুব সহজেই তার অ্যাটাকটা ব্লক করে ফেলেছে। তখনই বস বলে, নিশ্চয়ই তুমি তো এখানে কোনো হিউম্যান না, কিন্তু এরপরও তুমি কেন এই হিউম্যানদের সাথেই ঘোরাঘুরি করছো? এটা শুনে জিনহো বলে, এর মানে কি? তুমি এখানে কি বলতে চাচ্ছ? তখন সেই বস বলে, যখন আমরা কোনো হিউম্যানকে দেখি, তখন আমাদের কানের মধ্যে একটা সিগন্যাল আসে যে এই হিউম্যানদেরকে দ্রুত শেষ করে দাও। কিন্তু এখানে তোমায় দেখে আমাদের কানে এরকম কোনো আওয়াজই আসছে না। এইসব শুনে জিনহো সেখানে আবার অনেক বেশি শক হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে, তারা এখানে কি বলছে? এর মানে কি এরকমটা এই জন্য হচ্ছে কারণ আমার কাছে এই সিস্টেম চলে এসেছে, আর আমি এখন একটা প্লেয়ার হয়ে গেছি। তখনই সেই এলফদের লিডার বলে, তাই এখন আর আমার এটা মনে হয় না যে এখানে আমাদের ফাইট করার কোনো প্রয়োজন আছে। তাই এখানে তোমার পেছনে যে হিউম্যানগুলো আছে তাদেরকে আমাদের হাতে তুলে দাও। যদি তুমি এরকমটা করো, তাহলে আমরা আর এখানে তোমাকে মারবো না। তখনই সেখানে একটা গ্লিচ হয়, আর এই রিশাদের টাইম কিছু সময় পেছনে চলে যায়, আর সেই এলফ আবার সেই একই কথা রিপিট করে। এই জিনিসটা দেখে জিনহো সেখানে একটু শক হয়ে যায়, আর এর সাথে সে সেখানে ভাবতে শুরু করে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ করে এখানে কি হয়েছিল। তখনই সেই এলফ জিনহুকে আবার সেই একই অফার করে, কিন্তু এইবার জিনহু তাকে এর জন্য মানা করে দেয়। এটা শুনে সেই এলফ সেখানে একটু রেগে যায় আর বলে, এর মানে কি তুমি এখানে আমাদেরকে তোমার এনিমি বানাতে চাও? কিন্তু আমার মনে হয় তুমি এই জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখনো এখানে আমাদের সংখ্যা তোমাদের তুলনায় অনেক বেশি। এটা শুনে সেখানে জিনহু এক ইসমাইলের সাথে বলে, কি সত্যি কি তোমার এটাই মনে হয়? তখনই সে সেখানে অ্যারাইজ বলে, আর তার এটা বলতেই সেখানে তার শ্যাডো সোলজাররা চলে আসে। আর এইবার তার শ্যাডো সোলজারের টিমে আগের যে নাইট আর ম্যাজিশিয়ান গুলো ছিল তাদের সাথে এইবার সেই আইস বিয়াররাও ছিল, আর তারা সেখানে আসার সাথে সাথেই সেই আইস এলফদের সাথে ফাইট শুরু করে দেয়। আর সেখানে তাদের ফাইট আগের ফাইটের তুলনায় অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এইসব দেখে সেখানে জিনহুর যেই সাথীগুলো ছিল তারা সেখান থেকে পালাতে শুরু করে, আর তাদেরকে সেখান থেকে পালাতে দেখে সেখানেরই কিছু আইস এলফ তাদেরকে শেষ করার জন্য যখনই তাদের উপর অ্যাটাক করবে, তখনই সেখানে জিনহু চলে আসে, আর সে সেখানে সেই এলফদেরকেই শেষ করে দেয়। আর এভাবেই সেখানে তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট কন্টিনিউ চলে। এইসব দেখে সেখানে জিনহু ভাবছিল,
এই আইস এলফরা কখনোই আমার শ্যাডো সোলজারদেরকে মারতে পারবে না, কিন্তু তারা যদি এভাবেই কন্টিনিউয়াসলি তাদেরকে মারতে থাকে তাহলে এখানে আমার যত এমপি আছে সব শেষ হয়ে যাবে। এরপর আমি আর তাদেরকে অনেক সময় পর্যন্ত ইউজ করতে পারবো না। আর এখানে আমার এমপি অনেক দ্রুত শেষ হচ্ছে, কারণ এই আইস এলফদের লিডার অনেক বেশি স্ট্রং। সে শুধু আমার থেকেই বেশি স্ট্রং না, সে এখানে এগ্রিসের থেকেও অনেক বেশি স্ট্রং। তখনই সে সেখানে নিজেকে ইন্ট্রোডিউস করে আর বলে, আমার নাম মারুকা, তোমার নাম কি? তখন সেখানে জিনহু তাকে নিজের নাম বলে, আর এরই সাথে সেখানে তাদের মধ্যে আবার অনেক এপিক লেভেলের এক ফাইট শুরু হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেই আইস এলফ সেখানে জিনহুর উপর ভারী পড়ছে। সে সেখানে জিনহুর প্রতিটা অ্যাটাকই খুব সহজেই ব্লক করছে আর এরই সাথে কাউন্টারও করছে। সে সেখানে নিজের বডিতে জিনহুকে একটা টাচ করার সুযোগ দিচ্ছে না। আর এখানে জিনহুর ফাইটিং স্টাইল দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে এই ফাইট এনজয় করতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি পেছনে জিনহুর যতগুলো ম্যাজেস ছিল তারা সেখানে সবাই নিজেদের ম্যাজিক কম্বাইন করে অনেক বড় একটা ফায়ার ব্লাস্ট বারুকা, এর মানে সেই আইস এলফের উপর করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তখনই সিন কিমজুলের উপর শিফট হয় আর সেখানে তার জ্ঞান ফিরে এসেছে। আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, আমি লাস্ট যেই পার্সনের আওয়াজ শুনেছিলাম সে আর কেউ না, সে জিনহো, এর মানে সেই আমার উপর পেছন থেকে অ্যাটাক করেছিল। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে তার শট উঠিয়ে জিনহুর উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর অন্যদিকে পারুকাও জিনহুর উপর অ্যাটাক করার জন্য এগোচ্ছিল। আর যখনই পারুকা আর কিমজুল জিনহুর অনেক কাছে চলে আসে তখনই সেখানে অনেক বড় একটা আইস ব্লাস্ট হয়। আর এর পরের মোমেন্টেই আমরা সেই ব্লাস্টের ভেতর থেকে নতুন একটা শ্যাডো সোলজারকে বের হয়ে আসতে দেখতে পাই। আর এরই সাথে এখানে আমরা একটা ছোট রিক্যাপ দেখতে পাই যে যখনই কিমজুল অ্যাটাক করার জন্য জিনহুর অনেক কাছে চলে আসে তখনই সেখানে ইগ্রিস চলে আসে আর সেই সেখানের আশেপাশের বরফ উড়িয়ে দেয়। আর এরই সাথে সেখানে কিমজুলের উপরও অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাক পড়তেই সেখানে কিমজুল এই জিনিসটা বুঝতে পারে যে জিনহু এটা জানতো যে সে পেছন থেকে তার উপর অ্যাটাক করবে, এরই জন্য সে আগে থেকেই এর জন্য তৈরি ছিল। আর সেই ফার্স্ট অ্যাটাক করে এখানে তাকে শেষ করে দিয়েছে। আর তাকে শেষ করার সাথে সাথেই সেখানে জিনহু অ্যারাইজ বলে আর এরই সাথে সেও সেখানে জিনহুর শ্যাডো সোলজারে কনভার্ট হয়ে যায়। তখনই সে সেখানে বারুকার উপর অ্যাটাক করে দেয় আর এই জিনিসটা দেখে বারুকাও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি শ্যাডো সোলজারে কনভার্ট হওয়ার পর তার পাওয়ার আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, কারণ এখন আর তার ভেতর সেই ফিলিংস গুলো নেই যেই ফিলিংস গুলো যখন সে হিউম্যান ছিল তখন তার ভেতর ছিল। আর এখন তো সে সরাসরি জিনহুর সাথেই কানেক্ট হয়ে গেছে। আর প্রথমে কিমজুল এক এ র্যাঙ্কের হান্টার ছিল, যার জন্য তার অরা আগে থেকেই স্ট্রং ছিল। আর শ্যাডো সোলজারে কনভার্ট হওয়ার পর তার অরা আরো বেশি স্ট্রং হয়ে গেছে। তখনই জিনহু তার নাম চেঞ্জ করে আয়রন রেখে দেয়। তখনই সেখানে আয়রনের সাথে বারুকার ফাইট শুরু হয়ে যায়। আর সেখানে তারা একে অপরকে খুব ভালোই টক্কর দিচ্ছিল, কিন্তু সেখানে বারুকার প্লাস পয়েন্ট ছিল কারণ তার স্পিড অনেক বেশি। আর অন্যদিকে আয়রনের স্পিড তার তুলনায় অনেক কম কারণ তার মেইন অ্যাবিলিটি শিল্ড, যার জন্য তার ডিফেন্স অনেক বেশি স্ট্রং। কিন্তু কোনো ফাইট জেতার জন্য ডিফেন্স করলেই হয় না, তার সাথে অ্যাটাকও করতে হয়। আর এখানে তারা তাদের ফাইট কন্টিনিউয়াসলি করে যাচ্ছিল আর দূর থেকে এই সব কিছুই জিনহুর সেই টিম মেম্বাররা দেখছিল। তখনই সেখানে হান জিজ্ঞেস করে, সত্যিই কি হান্টারদের লড়াই এত বেশি ইন্টেন্স হয়? এটা শুনে হিজিন বলে, না এটা আমি বলতে পারবো না, কারণ আমিও এরকম ফাইট প্রথমবার দেখছি। তখনই আমরা আবার সেখানে তাদের ফাইট দেখতে পাই। সেখানে বারুকা হাসতে হাসতে বলে, হেই আমার মনে হয় না সে যদি এখানে একাই আমার সাথে ফাইট করে তাহলে সে বেশিক্ষণ টিকতে পারবে, তাই তোমরা এখানে আর দাঁড়িয়ে না থেকে চলে আসো, আমার উপর অ্যাটাক করো। এটা শুনে সেই ফাইটের মধ্যে এবার জিনহু আর ইগ্রিসও জয়েন হয়ে যায়। আর এরই সাথে তারা সেখানে তিনজন মিলে বারুকার উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে বারুকা তাদের তিনজনকে একাই হ্যান্ডেল করছিল। আর এভাবেই সেখানে তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট কন্টিনিউ চলে, কিন্তু সময়ের সাথে সাথে সেখানে তারা বারুকাকে ওভার পাওয়ার করে ফেলে। তখনই জিনহু তার উপর একটা স্ট্রাইক করে, কিন্তু এটাও তার বাইটার পয়েন্টে লাগে না। এইসব দেখে সেখানে বারুকা হাসতে হাসতে বলে, আমার মনে হয় তোমরা এখানে আমাকে আন্ডার এস্টিমেট করছো। এটা শুনে জিনহু বলে, না না, এখানে আমরা তোমাকে আন্ডার এস্টিমেট করছি না। হ্যাঁ, এটা মানতে হবে যে তুমি অনেক বেশি স্ট্রং, কিন্তু এই সময় এখানে তোমার কোনো সোলজারই বেঁচে নেই। তখনই আমরা দেখতে পারি জিনহুর শ্যাডো সোলজাররা সেখানের যত আইস এলফ ছিল তাদের সবাইকে শেষ করে দিয়েছে।
এইসব দেখে বারুকা বলে, ও এই কথা, কিন্তু কোনো সমস্যা নেই, যখন এখানে আমি তোমাকে শেষ করে দেব তখন এখানের সব প্রবলেম একা একাই সলভ হয়ে যাবে। এটা বলে সে জিনহুর উপর অ্যাটাক করে দেয়। তখনই জিনহু তার উপরই তার ড্যাগার ছুঁড়ে মারে, কিন্তু বারুকা তার ড্যাগার খুব সহজেই ডজ করে ফেলে আর এরই সাথে সে সেখানে হাসতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পারি জিনহু তার ড্যাগার আবার নিজের কাছে ডেকে নেয়, যার জন্য সেটা বুমরানের মতো আবার জিনহুর দিকেই এগোতে শুরু করে। কিন্তু এই জিনিসটা বারুকা নোটিস করে না, যার জন্য সেখানে তার ড্যাগার ভেঙে যায়। এটা দেখে বারুকাও অনেক বেশি শক হয়ে যায়। তখনই আয়রন পেছন থেকে এসে বারুকাকে ধরে ফেলে আর এর সাথে সেখানে জিনহুর যতগুলো মেজ শ্যাডো সোলজার ছিল তারা সবাই তাদের অ্যাটাক কম্বাইন করে বারুকার উপর করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টে বারুকার অবস্থাও অনেকটা খারাপ হয়ে যায়। তখনই সেখানে জিনহু বারুকার ভাইটাল পয়েন্টে অ্যাটাক করে দেয় আর বলে, বারুকা তোমার সময় এখানেই শেষ। এতটুকু বলতেই সেখানে আয়রন চলে আসে আর এরই সাথে সেখানে তাকে শেষ করে দেয়। কিন্তু সেখানে আয়রন ততক্ষণ পর্যন্ত বারুকার উপর অ্যাটাক করতে থাকে যতক্ষণ পর্যন্ত জিনহু তাকে থামতে না বলে। আর যখনই আয়রন ডানে তাকায় তখন সে দেখতে পায় ইগরিস তাকে ফুললি ইগনোর করছে। আর যখন সে বামে তাকায় তখন সে দেখতে পায় সেই মেজগুলো সেখানে তাকে চেয়ার আপ করছে। আর যখনই এই সব কিছু শেষ হয়ে যায় তখনই সেখানে গেট অ্যাপিয়ার হয় আর গেট দেখে জিনহুর টিম মেম্বাররা সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু আমরা সেখানে জিনহুর মুড অফ দেখতে পাই। তখনই সে পেছনে ঘুরে বারুকার দিকে তাকায় আর এরই সাথে সিন শিফট হয়, আমরা ডানজনের বাইরের সিন দেখতে পাই। সেখানে সবাই অনেক বেশি টেনশনে ছিল, কারণ এক সপ্তাহ শেষ হয়ে গেছে, এখনো তারা বাহিরে আসেনি। তখনই সেখানে আহান বলে, স্যার প্লিজ আপনি ফিরে যান, আমরা এখানে অপেক্ষা করছি। এটা শুনে বেগ বলে, না না, এখান থেকে আমি কোথাও যাব না, কারণ তুমিও এটা জানো যে এই ডানজনের ভেতরেই আমার গিল্ডের মেম্বাররা আছে, তাই আমি তাদেরকে এভাবেই ফেলে কোথাও যাব না। তখনই সেই গেট রেড গেট থেকে আবার ব্লু গেটে ট্রান্সফর্ম হয়ে যায় আর এরই সাথে সেই গেটের ভেতর থেকে আমরা দুটো শ্যাডো দেখতে পাই। এটা দেখে বেগ সেখানে একটু খুশি হয়ে ভাবছিল নিশ্চয়ই এখন মিস্টার কিঞ্চুল বের হবে, কিন্তু সেই গেটের ভেতর থেকে পার্ক হেজিন আর মিস্টার গো বের হয়ে আসে। এটা দেখে বেগ অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে। এরপরই সেই গেটের ভেতর থেকে হান আর জিনহু বের হয়ে আসে। এটা দেখে তো সে সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে এটা কি করে হতে পারে। স্ট্রংগেস্ট হান্টার সেখানে কিছু করতে পারেনি, কিন্তু উইকেস্ট হান্টার এই গেট ক্লিয়ার করে বের হয়ে এসেছে, কারণ তাদের বের হতেই সেই গেটও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর যখনই জিনহু সেখান থেকে চলে যাচ্ছিল তখনই বেগ তার কাঁধে হাত রেখে বলে, দাঁড়াও, এখানে আমার তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু সেখানে জিনহু তার হাত নিজের কাঁধ থেকে সরিয়ে বলে, এখানে আমাকে ডিস্টার্ব করো না, এমনিতেই আমি অনেক বেশি ক্লান্ত হয়ে আছি, আর যদি কিছু জিজ্ঞেস করারই থাকে তাহলে তুমি তোমার গিল্ড মেম্বারদের কাছে জিজ্ঞেস করো। তার এরকম বিহেভিয়ার দেখে বেগ অনেকটা শক হয়ে যায় আর সে বলে, এখানে আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, এটা আমার অর্ডার, কারণ এখানে আমাদের টিমের 6 জন মেম্বারের কোনো খোঁজ খবর নেই আর এই সময় এই টিমের ইনচার্জ আমি, তাই এখানে তো তোমায় আমার কোশ্চেনের উত্তর দিতেই হবে। এইসব বলতে বলতেই সে সেখানে ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছিল। তখনই জিনহু তার দিকে ঘুরে বলে, হ্যাঁ তুমি এখানে ঠিক কথা বলেছ, কিন্তু এই রেডের মধ্যেই আমি তোমাদের গিল্ডের 2 পার্সনের জীবন বাঁচিয়েছি, এর জন্য কি এখানে আমায় তোমার ধন্যবাদ বলা দরকার ছিল না। তার এরকম অ্যান্সার শুনে বেগ সেখানে একেবারে চুপ হয়ে যায় আর সে বলে, হ্যাঁ আমার এরকম বিহেভিয়ারের জন্য সরি, আর তাদের জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যখনই জিনহু সেখান থেকে চলে যায় তখনই বেগ পার্ক হেজিনের কাছে জিজ্ঞেস করে যে সে এখানে এরকম কেন করেছে। তখন পার্ক হেজিন বলে, আমি জানি না, শুরু থেকে তো সব কিছুই ঠিক ছিল, কিন্তু বসকে হারানোর পর থেকেই কেন জানি না তার মুড অনেক বেশি খারাপ হয়ে আছে। এটা শুনে বেগ বলে, মিস্টার হান কাল তাকে আমাদের গিল্ডে নিয়ে এসো। তখনই সিন শিফট হয়, আমরা জিনহু আর হানকে দেখতে পাই আর সে হানকে তার বাড়ির সামনে ছেড়ে যখনই সেখান থেকে চলে যাবে তখনই আমরা দেখতে পারি সেখানে হান তো জিনহুর এরকম অ্যাবিলিটি দেখে তার উপর পুরোপুরি ইমপ্রেস হয়ে গেছে। আর যখন জিনহু সেখান থেকে তার বাড়ি ফিরছিল তখনই আমরা জিনহুর হাতে সেই বসের ড্যাগার দেখতে পাই। সে সেখানে সেই এলফকে মেরেছে বলে রিওয়ার্ড রূপে এই ড্যাগারটা পেয়েছে। তখনই আমরা জানতে পারি যে সেখানে কি হয়েছিল, যে যখন জিনহু সেই এলফকে মেরেছিল তখন সে তার সোলকেও তার শ্যাডো সোলজারে কনভার্ট করতে চেয়েছিল, কিন্তু সে এরকমটা করতে পারেনি। পরপর 3 বারই সে ফেল হয়ে গেছে। এর কারণ সেই বস জিনহুর তুলনায় অনেক বেশি স্ট্রং ছিল আর তার লেভেলও তার তুলনায় অনেক বেশি ছিল। এরই জন্য সে সেখানে এত বেশি রেগেছিল। কিন্তু সে এখানে এটা বলে নিজেকে শান্ত করে যে সেই বসকে নিজের শ্যাডো সোলজারে কনভার্ট করতে পারেনি তো কি হয়েছে,
আয়রনকে তো আমি আমার শ্যাডো সোলজারে কনভার্ট করতে পেরেছি, সেও অনেক বেশি স্ট্রং। তখনই সিন এর পরদিন শিফট হয়, যেখানে জিনহুকে পিক আপ করার জন্য তার বাড়ির সামনে চলে আসে। তাকে দেখে জিনহু বলে আমাদের রাস্তায় আরো একজনকে পিক আপ করতে হবে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেই গাড়ির মধ্যে তাদের সাথেই হান বসে আছে। আর সেখানে হান জিনহুকে দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই জিনহু হানকে জিজ্ঞেস করে, কাল তুমি ঠিক করে ঘুমাতে পেরেছ? কারণ আমি তোমাকে যেই সময় ছেড়েছিলাম সেই সময় তো প্রায় সকালই হয়ে গিয়েছিল, হতে পারে কাল তুমি ঠিক করে ঘুমোতে পারোনি। আর সেখানে তাদের এইসব কথা শুনে জিনা অনেক বেশি শক হয়ে যায়। আর সে ভাবতে শুরু করে নিশ্চয়ই তারা কাল পুরো রাত একসাথেই ছিল। এটা ভেবেই সে এখানে জিনহুকে বলে, বস আপনি নিশ্চয়ই এটা জানেন যে মিস হান এখনো আন্ডার এজ। এটা শুনে জিনহু বলে, হ্যাঁ আমি এটা জানি, তো কি হয়েছে? জিনহুর এরকম অ্যান্সার শুনে সে এখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, না না কোনো সমস্যা নেই, আমি এখন আমার ড্রাইভিং এর উপরই ফোকাস করি। তার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।